হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কিছু সিচুয়েশনাল প্রশ্ন বলো বা প্রাইমারি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করবে তার উত্তর তোমরা কোথা থেকে তৈরি করতে পারো এই নিয়ে আমি একটা আগেই ক্লাস দিয়েছিলাম। সেখানে আমি জগৎবাড়ি থেকে শুরু করে স্বাস্থ্য শারীর শিক্ষা এই বইগুলো ধরে ধরে বলেছিলাম যে কিভাবে তোমরা প্রশ্ন তৈরি করতে পারো। আজকে আমি তোমাদের আমার বই দেখতেই পাচ্ছ, তোমাদের আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্ব, এই বইটা থেকে তোমরা কিভাবে সিচুয়েশনাল প্রশ্ন, থিওরি টাইপ প্রশ্ন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের আলাদা আলাদা করে দেখাবো যে কিভাবে তোমরা এখান থেকে প্রশ্নটা তৈরি করতে পারো। তাই প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি। দেখো, আগের দিন যদি তোমরা ক্লাসটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হয়। যেমন প্রত্যেকটা বইয়েরই একটা প্রাক কথন অংশ থাকে, এখানেও রয়েছে। এখানেও সেই যে লাইনগুলো আমি আগে বলেছি সেই লাইনগুলো আমি অমিট করে যাচ্ছে। যেমন প্রত্যেকটি বই আমাদের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রত্যেকটি বই কিন্তু আরটি 2009 এবং এনসিএফ 2005 এই নথি দুটিকে ভিত্তি করে তৈরি হয়েছিল। এবারে আমার বই বলো বা যে কোনো পাতাবাহার, বাটারফ্লাই, প্রত্যেকটা বই কিন্তু এই নথি দুটিকে ভিত্তি করে তৈরি হয়েছে। তাই এই যে ভূমিকা অংশটা, এই ভূমিকা অংশটা আমি তাই আর রিপিট করছি না, একই রকম কয়েকটা কথা কিন্তু লেখা আছে। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশ অর্থাৎ প্রাক কথন। দেখো এখানে প্রাক কথন বলে একটা অংশ আছে। প্রাক কথনের পার্টিকুলার কয়েকটা লাইন আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, শুনলেই তোমরা বুঝতে পারবে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন করবে এবং সিচুয়েশনাল প্রশ্ন কোন কোনগুলো করলে তোমরা ইজিলি উত্তর দিতে পারবে। আচ্ছা দেখো, এখানে সুন্দর করে লেখা রয়েছে যে 2013 সাল থেকে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে ভারত সরকার কর্তৃক গৃহীত শিক্ষার অধিকার আইন বলবৎ হয়েছে। তাহলে এই লাইনটা তো তোমরা বুঝতেই পেরে গেলে, এখানে আর কিচ্ছু বলার নেই। নতুনভাবে শিশুকেন্দ্রিক শিক্ষার উপযোগী পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক প্রয়োজনীয়তা ছিল গভীর। তাহলে আমাদের যে বর্তমান পাঠ্যক্রম সেটা তোমরা প্রত্যেকেই জানো কি শিশুকেন্দ্রিক, এবং এই শিশুকেন্দ্রিক উপযোগী একটা পাঠ্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক সবটাই কিন্তু প্রয়োজন ছিল। এবং এখানে রবীন্দ্রনাথের কয়েকটা লাইন খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো আমাদের যে বইগুলো তৈরি হয়েছে সেগুলো যে শুধুমাত্র আরটি 2009 এবং এনসিএফ 2005 এই দুটোকে ভিত্তি করে তৈরি হয়েছে তা কিন্তু নয়। এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ, শিক্ষা মতাদর্শ, কেননা উনিও একজন দার্শনিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক চিন্তা ভাবনাও কিন্তু আমাদের পাঠ্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক তৈরিতে যুক্ত রয়েছে। তো এখানে রবীন্দ্রনাথের কয়েকটা লাইন তুলে দেওয়া হয়েছে। মনে পড়ে আক্ষেপ করে একদা লিখেছিলেন রবীন্দ্রনাথ, আমরা নোট নিয়েছি, মুখস্থ করেছি, পাশ করেছি। বসন্তের দক্ষিণ হাওয়ার মতো আমাদের শিক্ষা মনুষ্যত্বের কুঞ্জে কুঞ্জে নতুন পাতা ধরিয়ে ফুল ফুটিয়ে তুলছে না। এর মধ্যে তারপরে ডট ডট কিছু, মানে আরো অনেকগুলো লাইন আছে। এর মধ্যে সঙ্গীত নেই, চিত্র নেই, আত্মপ্রকাশের আনন্দময় উপায় উপকরণ নেই। এ যেন কত বড় দৈন্য, তার বোধশক্তি পর্যন্ত আমাদের লুপ্ত হয়ে গেছে। তাহলে দেখো এইখানে এক প্রকার রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বের যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমকে কিন্তু ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন, যে আগেকার যে শিক্ষা ব্যবস্থা, মানে রবীন্দ্রনাথের সময়কার বা আমাদের যে আগের জেনারেশন যেগুলো বেরিয়েছে সেই সময় কি না আমরা এক প্রকার নোট নিতাম, মুখস্থ করতাম আর উগরে দিতাম। আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে, আনন্দময় পরিবেশ বা খেলার ছলে শিক্ষা, এই বিষয়গুলো কিন্তু আমাদের যে পূর্ব যে পাঠ্যক্রম সেই পূর্ব পাঠ্যক্রমে কিন্তু প্রাচীন পাঠ্যক্রমে তার সুযোগ ছিল না। কিন্তু তাই বর্তমান পাঠ্যক্রমটা তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা এবং মতাদর্শকে ভিত্তি করে, যেখানে শিক্ষার্থীরা কি আনন্দের সঙ্গে শিখতে পারছে। এবারে তোমাদের যখন আমি এই বইয়েরই শিখন পরামর্শটা পড়াবো
তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের যে বর্তমান পাঠ্যপুস্তক কোন কোন ভিত্তির ওপর গড়ে উঠেছে। দেখো, তাহলে যদি তোমাকে হঠাৎ করে প্রশ্ন জিজ্ঞাসা করে, যে জিজ্ঞাসা করতেই পারে, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শে আপনি কি বিশ্বাসী? বলতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন পাঠ্যক্রম নিয়ে কি মন্তব্য করেছিলেন? বা এইরকমটাও প্রশ্ন করতে পারে যে প্রাচীন পাঠ্যক্রম এবং বর্তমান পাঠ্যক্রমের পার্থক্য কি? তাহলে যখনই তোমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো ট্যাকেল করবে, সেখানে তোমরা রবীন্দ্রনাথের এই লাইনগুলো সুন্দরভাবে জুড়ে দিতে পারো নিজের উত্তর দেওয়ার সঙ্গে। ঠিক আছে? এবং এটাও বলতে পারে যে রবীন্দ্রনাথের কয়েকটি লাইন আমার বইয়ের প্রাককথন অংশে রয়েছে, আপনি কি বলতে পারবেন সেই লাইনগুলো কি? তাহলে দেখতে পাচ্ছ কত রকম ভাবে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। আর তোমরা যদি কোনো সিচুয়েশনাল প্রশ্ন পাঠ্যক্রম থেকে তোমাকে দিয়ে থাকে, তুমি খুব ইজিলি কিন্তু সেই আনসারটা ট্যাকেল করতে পারবে। তারপরে দেখো, পরের যে প্যারাটা রয়েছে, সেই প্যারাতে রয়েছে এই মহান স্রষ্টার শিক্ষাদর্শ অনুসরণ করে আমরা পাঠ্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তকে সঙ্গীত, চিত্র আর আত্মপ্রকাশের আনন্দময় উপায় উপকরণ সমন্বিত আকারে পরিবেশন করার চেষ্টা করেছে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লিখেই দিয়েছে যে এই মহান স্রষ্টার শিক্ষাদর্শ অনুকরণ করে। আমরা সমস্ত জায়গায় পড়ি, বিভিন্ন জায়গায় আমাদের দেয় যে আমাদের যে বর্তমান পাঠ্যপুস্তকগুলো কোন নথিকে ভিত্তি করে তৈরি হয়েছে, কিন্তু কোথাও এই উত্তরটা দেওয়া থাকে না যে আমাদের বর্তমান পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শ বা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ রয়েছে। এটা কোথাও বলা নেই। দেখো, আমার বইয়ে কিন্তু সুন্দর করে বলা আছে, এটা প্রত্যেকটা বইয়েই তোমরা পাবে। কোনো তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পিডিএফ বা নোটে তোমরা এইগুলো কিন্তু পাবে না। তাই বারবার তোমাদের বলি, যারা একদম বেসিক স্টেজে রয়েছে, যে আমাদের ইন্টারভিউর জন্য নোট তৈরি করতে হবে বা ইন্টারভিউর আমাদের প্রিপারেশন করতে হবে, তাদেরকে বলবো তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা প্রত্যেকটা বইয়ের প্রাককথন অংশ, ভূমিকা বা শিখন পরামর্শ, এই অংশগুলো পড়ো। তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে 70% তোমাদের যে কোয়ারি না, সেই কোয়ারিটা কিন্তু চলে যাবে, তোমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই। ঠিক আছে? দেখো, তার মানে বলেই দিয়েছে আমাদের যে আমার বই, সেটা কিন্তু সমন্বিত শিখনের উপর ভিত্তি করে রয়েছে। তারপরে দেখো, শিশু যেন সার্বিক বিকাশের দিকে এগিয়ে যেতে পারে। এটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের বর্তমান যে পাঠ্যক্রম, সেই বর্তমান পাঠ্যক্রম কি না, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের কথা বলে। নোট নেওয়া, মুখস্থ করা এবং তার চর্বিত চর্বণ পরীক্ষার খাতায় কোনো ক্রমে ছড়িয়ে দেওয়া, এই পদ্ধতিকে আমরা শিক্ষার আঙিনা থেকে বাতিল করতে চেয়েছি। দেখো, আমাদের যে বর্তমান যে পাঠ্যক্রম, দেখবে কত অ্যাক্টিভিটি বেসড, কত কালারফুল, কত জয়ফুল লার্নিং বর্তমানের পাঠ্যক্রমগুলো রয়েছে। তাই এই যে নোট নেওয়া, মুখস্থ করা, উগরে দেওয়া, সেই বিষয়টাকে কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়েছে বর্তমান পাঠ্যক্রমে। তারপরে দেখো, সুন্দর করে লেখা আছে যে আমার বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি এবং গণিত, এই তিনটিকে আমরা সমন্বিত আকারে পরিবেশন করার চেষ্টা করেছি। আচ্ছা, তোমাদের যদি এইরকম হঠাৎ করে একটা থিওরি টাইপ প্রশ্ন করে যে আমাদের যে প্রাইমারিতে পাঠ্যপুস্তকগুলি আপনি দেখেছেন, আচ্ছা বলতে পারবেন আমাদের কোন পাঠ্যপুস্তকে সমন্বিত শিখনের উপর ভিত্তি করে রয়েছে বা সমন্বিত শিখনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? তাহলে দেখো, এখানে বাংলা, দেখো প্রত্যেকটা বইয়েই কিন্তু সমন্বিত শিখন রয়েছে, কিন্তু এটা পার্টিকুলারলি সেই সাবজেক্টগুলোকে দেখিয়ে দিয়েছে। যেমন বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, গণিত রয়েছে, পরিবেশও অল্প বিস্তর রয়েছে, তার সমন্বিত শিখন রয়েছে এমন একটি বই যদি আমাদের জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারবো কিন্তু আমার বই। ঠিক আছে? দেখো, তারপরে লেখা আছে বইটির পাতায় রং বেরঙের ছবি যেমন আছে, প্রতিটি পৃষ্ঠার নিচে শিখন পরামর্শ দেওয়া হয়েছে। বইটির শেষাংশে রয়েছে তুলনায় বিস্তারিত শিখন পরামর্শ। এই নতুন কৃত্তালি নির্ভর শিখন, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। দেখো কত সুন্দর। আমরা অনেক সময় ভাবি যে আমরা ইংরেজি টার্ম ইউজ করব না। ইন্টারভিউতে দেখবে প্রায়শই অনেকে বলে, আমিও যখন ব্যাচে পড়াই আমিও বলি যে চেষ্টা করবে যতটা পারবো আমরা ইংরেজি টার্ম যেন কম ব্যবহার করি। তাহলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অনেকেই বলতে পারো না, যে আমাকেই জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে অ্যাক্টিভিটি বেসড এটাকে আমরা বাংলায় কি বলবো। দেখো সুন্দর করে দেওয়া আছে কিন্তু, কৃত্তালি নির্ভর শিখন, সুন্দর বাংলা প্রক্রিয়াকে আশা করি শিক্ষার্থীরা উপভোগ করবে। আমার বইতে বর্ণ চেনা, শব্দভাণ্ডার তৈরির ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় বইকে বহুলাংশে অনুসরণ করা হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ
যে এখানে কি বলা হয়েছে, এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে, যেমনটা তোমাদের বললাম যে কোন দার্শনিকের মতাদর্শ বা শিক্ষাদর্শকে নিয়ে আমার বই তৈরি হয়েছে। আবার এই প্রশ্নটাও করতে পারে যে আমার বইতে কোন বই থেকে অংশ বা বিভিন্ন অংশ তোলা হয়েছে। আমার বইয়ের ক্ষেত্রে আমার বই প্রথম পর্ব বা আমার বই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে কোন মনীষীর বই থেকে বিভিন্ন অংশ নেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার বইতে বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত যে বর্ণ পরিচয়, তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে বিভিন্ন যে কার চিহ্ন, অর্থাৎ প্রত্যেকটি কার চিহ্নের সুন্দর করে ব্যবহার দেওয়া হয়েছে, যেটা বর্ণ পরিচয়ের যে প্রথম ভাগ, সেই প্রথম ভাগটাকে কিন্তু হুবহু অনুকরণ করে তৈরি হয়েছে। আর আমার বই যদি দ্বিতীয় শ্রেণীটা তোমরা দেখো, সেখানে কিন্তু যুক্ত বর্ণের ধারণা তৈরি হয়েছে, যেটা আমাদের বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগে আমরা দেখতে পাই। ওকে, দেখো আমাদের অনেকেই বলবে যে আগে কি সুন্দর বর্ণ পরিচয় ছিল, এখন তো আর বর্ণ পরিচয় নেই, আগের শিক্ষা ব্যবস্থাই অনেক ভালো ছিল। কিন্তু আমাদের আগে আমরা ছোটবেলায় যেগুলো পড়তাম, ধরো বর্ণ পরিচয় পড়তাম, সহজ পাঠ পড়তাম, সহজ পাঠটা তো হুবহু রেখেই দিয়েছে, ওটার কোনো বিকৃত করা হয়নি, কিন্তু আমার বইয়ে বর্ণ পরিচয়ের পুরো অংশই কিন্তু তুলে ধরা হয়েছে, অনেকটা হুবহুই তুলে ধরা হয়েছে, তাই আক্ষেপের কোনো জায়গা কিন্তু নেই। এবং তার সাথে একটা সুন্দর ভাষা লেখা আছে এখানে, শিক্ষার্থীর কাছে শিখন যাতে আনন্দময় এবং আতঙ্কহীন, অর্থাৎ আনন্দে ভরে উঠবে এবং যেখানে ভীতি থাকবে না। দেখবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে ভয় পায়, তাদের ভালো লাগে না, কেননা তারা সেখানে আনন্দ খুঁজে পায় না। খেলাধুলো করতে ছাত্রছাত্রীরা বা ছোট বাচ্চারা কেন ভালোবাসে, কেননা খেলাধুলোর মধ্যে তারা আনন্দ খুঁজে পায়, কিন্তু পড়াশোনার মধ্যে কোনো আনন্দ খুঁজে পায় না। তাই পাঠ্যক্রমটাকে কি করা হয়েছে, আনন্দময় এবং আতঙ্কহীন করা হয়েছে। আর সেখানে এরকম কিছুই নেই বলার মতো। এবারে চলে যাচ্ছি আমরা শিখন পরামর্শ অংশে। শিখন পরামর্শ অংশে ভরে ভরে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা লাইনে তুমি আঙুল দেবে, প্রত্যেকটা লাইনেই প্রশ্ন রয়েছে। তাই প্রত্যেককেই বলবো একটু ধৈর্য ধরে তোমরা যদি ভিডিওটা নাও দেখো, নিজেরাও পড়তে পারো। আমি সুন্দরভাবে কোয়েশ্চেনগুলো তোমাদের পার্টিকুলারলি মেনশন করে দিচ্ছি। আচ্ছা, প্রথম দুটো লাইন সেম অ্যাজ যেটা আমি তোমাদের বলেছিলাম যে 2005 এবং 2009 RTNCF এটা বলা হয়েছে, এটাই আমি যাচ্ছি না। দেখো, শ্রেণী শিখনের ক্ষেত্রে 4টি ভিত্তির কথা বলা হয়েছে। আবারও বলছি, এই ধরনের উত্তর তোমরা কোথাও পাবে না, একমাত্র প্রাইমারির বইগুলোতেই পাবে। দেখো লেখা আছে এখানে সুন্দর করে, শ্রেণী শিখনের ক্ষেত্রে 4টি ভিত্তির কথা বলা হয়েছে। একটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, যেটাকে আমরা কি বলি, চাইল্ড সেন্ট্রিক লার্নিং বলি। 2, হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিক্ষা, যেটাকে আমরা কি বলি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, যেটা তোমাদের আগে পড়েছিলাম প্রাককথনে, কৃত্যালী নির্ভর শিক্ষা ব্যবস্থাও বলা হয়। আর কি, সমন্বিত শিখন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টিগ্রেটেড লার্নিং। এবং 4 নম্বর হচ্ছে আনন্দময় শিখন। যদি তোমাকে এই ধরো 4টি ভিত্তি না বলে যদি তোমাদের এই রকম প্রশ্ন করে যে বর্তমান পাঠ্যপুস্তকে কি এমন রয়েছে, বা বর্তমান পাঠ্যপুস্তকগুলোতে আলাদা কি রয়েছে আগেকার পাঠ্যপুস্তকের থেকে, তাহলে তো এই 4টে যে তোমরা লাইন বলবে, ছোট্ট ছোট্ট বাক্য তোমরা বলবে, এই বাক্যের মাধ্যমেই কিন্তু তোমাদের পুরো আনসার, মানে এখান থেকে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবং যারা তোমার ইন্টারভিউ নেবে তারাও কিন্তু ইমপ্রেস হবে, কেননা তুমি অ্যাকচুয়াল ওয়ার্ডগুলোই বলছো, যে ওয়ার্ডগুলো বললেই কাজ চলে যায়। ধরো তোমরাও একটা উত্তর লিখছো, আমিও একটা উত্তর লিখছি, কিন্তু আমি 4টে ওয়ার্ড বলে দিলাম যেটা আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তাই এক্সট্রা কোনো কথা বলার দরকার নেই, 4টি জিনিস বললেই হবে। শিশু কেন্দ্রিক শিক্ষা, হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিক্ষা, তার সঙ্গে সমন্বিত শিখন এবং তার সঙ্গে আনন্দময় শিখন, এই 4টি জিনিস বললেই কিন্তু প্রাথমিক রিলেটেড কোয়েশ্চেনের মানে অনেকটাই উত্তর হয়ে যায়। চলো এরপরে দেখো সুন্দর একটা প্রশ্ন, আগের দিনই এটা ব্যাচে করাচ্ছিলাম, যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা শিক্ষকের ভূমিকা কি হবে। অনেকেই উত্তর দিয়েছে। আবার দেখো এখানে সুন্দর করে উত্তরটা আমি বলে দিচ্ছি। শিশু তার চারপাশের প্রকৃতি এবং চেনা জগৎ থেকে দেখে শুনে বহু কিছু শেখে, যা তার সহজাত শিখন। আবার অনেক সময় তার থেকে অভিজ্ঞতার কেউ তার শেখার পদ্ধতিতে সহায়তা করে, যা তার প্রদীক্ষিত শিখন অর্থাৎ গাইডেড লার্নিং।
তাই এই বইটিকে এমনভাবে রূপায়ণ করা হয়েছে যাতে বইটি এই দু ধরনের শিখনের সেতুর কাজ করে। শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন সহায়ক হিসেবে। তোমরা দুটো জিনিস খুব পড়েছো এনসিএফ এ, যেটা বলা হয়েছে টিচার অ্যাজ এ ফেসিলিটেটর, অর্থাৎ কি টিচারের ভূমিকা হবে ফেসিলিটেটর, তিনি একমাত্র সহায়কের ভূমিকা পালন করবে। আর তিনি ডাইরেক্ট কোনো কাজ করে দেবেন না, তিনি কি করবেন, সেই কাজটা করতে শিক্ষার্থীকে সাহায্য করবেন, অর্থাৎ কি ভাড়া বন্ধন, স্ক্যাফোল্ডিং এর কাজ করবেন। উত্তরটা কিন্তু এখানেই বলা আছে। তাহলে যদি তোমাদের প্রশ্ন করে কখনো শ্রেণীকক্ষে একটা ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি, বা প্রাথমিক পর্যায়ে একটা শিক্ষকের ভূমিকা কি, তাহলে সুন্দর এই দুটো ওয়ার্ড বললেই আমার মনে হয় তোমাদের আর কিচ্ছু বলতে লাগে না। ঠিক আছে, তারপরে দেখো সুন্দর করে বলা আছে বইটির রূপায়ণের ক্ষেত্রে খেয়াল রাখা হয়েছে যাতে জ্ঞান শিশুর কাছে কোনো অচেনা দেশের অজানা ভাষা না হয়। তাই বইয়ে শিখনের পরিসর শিশুর পরিচিত জগৎ থেকেই নেওয়া হয়, যাতে এই যে তোমাদের পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন পাঠ, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে যেটা বাচ্চারা শিখবে তা যেন তার অজানা না হয়, তার পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু নতুন জ্ঞান সে লাভ করতে পারবে। তার সঙ্গে দেখো সুন্দর করে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজ পাঠ প্রথম ভাগ রয়েছে এই সমন্বিত শিক্ষা পরিকল্পনার কেন্দ্রে। প্রথমাংশের প্রস্তুতি পর্বের শেষে বইটিতে যে পাঠগুলি রয়েছে সেগুলি সহজ পাঠের প্রথম ভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দুটো জিনিস খুব সুন্দর করে দেওয়া আছে, মূল পাঠ এবং তদনুযায়ী ভিত্তি পাঠ এবং অনুসারী পাঠকে কেন্দ্র করে বহুমুখী বৈচিত্র্যপূর্ণ কর্মপত্র দেয়া হয়েছে। কিভাবে এই সমন্বয় করা হয়েছে আর তা শিখন সহায়ক হয়ে উঠেছে সে কথা শিখন পরামর্শ অংশগুলি দেখলেই বোঝা যাবে। কিভাবে একটা পাঠকে অনুসরণ করে, ধরো কেউ একটা ভূগোল পড়ছে, ভূগোলের রিলেটেড ইতিহাস পড়ানো হচ্ছে, গণিত পড়ানো হচ্ছে, বা বাংলাকে কেন্দ্র করে ইংরেজি পড়ানো হচ্ছে। ঠিক আছে, ভিত্তি পাঠ অনুসারী পাঠ এই রিলেটেড আমি তোমাদের একটা ছোট্ট শর্টস দিয়ে দেবো, এখানে আর আমি ডিটেলসে যাচ্ছি না, গুলিয়ে যাবে বিষয়টা। তারপরে দেখো আরো একই রকম ভাবে কয়েকটা কথা এখানে দেওয়া আছে। চলে যাচ্ছি পরের পাতায়, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলোই দেব। এবারে মুখস্থ নির্ভর শিক্ষা থেকে মুক্তি লাভ করবে, এটা তো আগেই তোমাদের বলে দিয়েছি, রোড মেথড থেকে দূরে গেছে। দেখো এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, শিক্ষা অধিকার আইন 2009 এই নথিটির 29 সংখ্যক ধারাটি এই বই রূপায়ণের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য ভূমিকা পালন করে, যেটা তোমাদের বলেছি। তবে ধারাটা কোথাও ছিল না, ধারাটা কিন্তু এইখানেই দেওয়া আছে যে 29 নম্বর ধারা, ব্র্যাকেটে রয়েছে পঞ্চম পরিচ্ছদ। যদি ডিটেলসে আনসার বলতে চাও তাহলে অবশ্যই বলতে পারো। তার সঙ্গে দেখো লেখা আছে তাই প্রতিটি শিখন উপকরণ এবং কর্মপত্র এমনভাবে রচনা করা হয়েছে যাতে শ্রেণী শিক্ষণের সময় শিশুর অলক্ষ্যেই তার নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। এই নিয়ে নিশ্চয়ই আর কাউকে কিছু বলার নেই, এর ডিটেলস ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, যেটাকে আমরা কি বলি সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কিন্তু তার অলক্ষ্যেই হয়ে যায়, সে জানতেই পারে না যে তার ইভ্যালুয়েশন হচ্ছে। সেইভাবেই কিন্তু পাঠ্যপুস্তকগুলো তৈরি করা হয়েছে। আরো অনেক কিছু রয়েছে। দেখো শ্রেণীকক্ষের কর্মশালায় একটি শিশু এমনভাবে বেড়ে উঠবে যাতে তার সমস্যা সমাধানের শক্তি আসে। ভাষা এবং গণিতের সমন্বয় ছাড়া তা সম্ভব নয়, কারণ এরা একে অপরের পরিপূরক। নতুন বইতে সমন্বিত শিখনের ক্ষেত্রে সমস্যা সমাধানের কর্মপত্র এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশু নিজে এই বিষয়ের বেড়াজাল অতিক্রম করে সামগ্রিক বোধ এবং ধারণার মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট হয়। এই শিখন তাকে শুধুমাত্র ভবিষ্যতে সাহায্য করবে তা নয়, সে নিজেও শিখবে কিভাবে শিখতে হয়। ফলে শিশু তার জীবনের পরবর্তী স্তরগুলিতে অনেক সহজেই শিখন উপকরণ ব্যবহার করতে পারবে। আর একটা জিনিস শুনে নাও, বইটিতে রয়েছে অজস্র ছবি যা শিশুর রঙিন পৃথিবীকে আরো রঙিন করে তুলবে। এটা তোমাদের আমি আগেও বলেছি যে প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেছে সেটা অল্প বিস্তর জেনে নিও। এই বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সুব্রত মাঝি। এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করে এবং তোমাদের জানা দরকার। আমাদের যে প্রথম শ্রেণীর আমার বই, তার অলঙ্করণ করেছেন সুব্রত মাঝি। এছাড়াও বইয়ে বেশ কিছু পাতায় শিশুদের নিজের আঁকার এবং রং করার সুযোগ রয়েছে। নতুন বইয়ে ছবি আঁকা, রং করার বৈচিত্র্য, রং রেখার বৈচিত্র্য, নৃত্য প্রভৃতি সুকুমার বৃত্তিগুলির উপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু ব্রতচারী শারীর শিক্ষা এগুলোর ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় ভাষা ইংরেজি শিখনের জন্য LSRW এর ওপরেও কিন্তু কর্মপত্র তৈরি করা হয়েছে, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এগুলোর ওপরেও কিন্তু বাচ্চাদের জোর দেওয়া হয়েছে। তাহলে এই যে পয়েন্টগুলো, এই
পয়েন্টগুলো পড়লে তোমরা আশা করি বলতে পারবে যে আমার বইয়ে কি রয়েছে, আমার বইয়ে কি কি রয়েছে। এটা পড়ার জন্য তোমাদের আর কোথাও কিন্তু যেতে লাগবে না। তার সঙ্গে দেখো শিক্ষক শিক্ষিকারা পুরো বইটি পড়লে বুঝতে পারবেন যে একই পাতার মধ্যে কিভাবে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং গণিতের উপকরণ রয়েছে। ফলে শিক্ষক শিক্ষিকা বৃন্দের কাছে কোনো বাধ্যবাধকতা নেই যে কোন পাতাটি কতক্ষণ বা কতদিন শিখনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তারা শিখন পরামর্শের সহায়তায় নিজের ভাবনা দিয়ে বইয়ের পাতা থেকে কাঙ্ক্ষিত সামর্থ্যটি বুঝিয়ে শিশুদের শিখনের সহায়তা করবে। আবারও দেখো বলছে সাহায্য করবে, কোনো রকম ভাবে সেই অ্যাক্টিভিটিটা টিচার করিয়ে দেবে না, তিনি হবেন ফেসিলিটেটর, অর্থাৎ সহায়কের ভূমিকা তিনি পালন করবেন। বারবার কিন্তু প্রত্যেকটা জায়গায় বলে দেওয়া হয়েছে। বইয়ের কিছু পাতায় বক্স করে লিসেনিং স্পিকিং এর কাজ দেওয়া হয়েছে, এটার উপর জোর দেওয়া হয়েছে। তার সঙ্গে শিক্ষার্থীর সুবিধার কথা ভেবে বাংলা ভাষায় অতি প্রচলিত যে শব্দগুলি দুটি অর্থ আছে তাদের বানানে সামান্য পার্থক্য আনা হয়েছে। তার সঙ্গে দেখো সমন্বয়ে চিত্রকল্প রাখা হয়েছে। গোটা বইয়ের শিখন উপকরণ হিসেবে বইটিকে ব্যবহার করা হয়েছে। তারা দেখো এখানে এই লাইনটা খুব সুন্দর দেওয়া আছে যে শিশুরা সারা বছর ধরে উপকরণগুলি বিশ্লেষণ করবে, বইয়ের একদম শেষে তাদের বিশ্লেষণী ক্ষমতার সৃষ্টিশীল প্রয়োগ করবে, ভাবনার পুনর্নির্মাণে। দেখো কত সুন্দর সুন্দর শব্দগুলো এখানে লেখা আছে। বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে থাকা রং শিশুর নরম হাতের ছোঁয়ায় রূপ নেবে এক সাতরঙা আলতো রং ধনুর। ভাবনার বৃত্ত সম্পূর্ণ হবে শিশুর শিখন প্রয়োগে। দেখো এই উত্তর বা এই ধরনের ভাষা তোমরা কিন্তু কোথাও পাবে না। এই ভাষা তোমরা একমাত্র পাবে এই বইয়ের শিখন পরামর্শ অংশে। দেখো আর সেরকম কিন্তু কিছুই বলার নেই। তোমাদের বারবার বলবো যাদের কাছে বইগুলো নেই, ধরো এতটা তো আমাদের প্রত্যেকটা লাইন পড়ার দরকার নেই, তোমরা আমার ভিডিওটা একবার চালিয়ে দেখে নিলেই তোমাদের আর পড়তে লাগবে না। এবারে যদি কেউ পড়তে চাও টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা বইয়ের পিডিএফ আপলোড করা আছে, তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো। কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই জানিও। প্রত্যেকটা বই এরকমভাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, তার জন্য তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের ভালোবাসা দরকার। চ্যানেলের গ্রোথ অনেকটাই কমেছে বুঝতে পারছি, এখন যা সিচুয়েশন তোমরা কেউই আর ক্লাস করতে চাইছো না। শুধু এটুকুই বলবো যে যেই কাজটা করছো সেই কাজটা কিন্তু তোমরা করতে থাকো, তার সঙ্গে সারাদিনে 1 ঘন্টা, 1/2 ঘন্টা, 1.5 ঘন্টা কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকো। এটুকুই তোমাদের বলার। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে তুমি দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।